কেমন আছেন? আপনি কেমন আছেন? কই আর ভালো লাগছে। ভালো তো রাখেননি। আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব? Fish to lyrical ballads. পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হন, বুঝছেন? মেলা টাকা। কাফি বেড়ে দেখি সবাই ইয়ে করতে আছে, তাই না? ওই আমি প্রথমে আজকে পোস্ট দেখলাম ওটাই, এই ফেসবুকে ঢোকার পরে। সবাই সেটাই করতে হবে। কাফি ভাই সিঙ্গেল মানুষ, সেও মনে করেন অনেক কিছু করে ফেলাইতে আছে। আর আমরা কাপল ভিডিও করা শুরু করব যদি বিয়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হয় না। ফেসবুক লাইভে যারা আছেন লাইভটাকে শেয়ার করে দেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যারা ফ্রিতে ক্লাসগুলো করতেছি তাদের অ্যাটলিস্ট এটা করা উচিত যে আসলে লাইভটা আমার অ্যাটলিস্ট শেয়ার করা উচিত, কিন্তু আমরা করতেছি না। কেন করতেছি না আমি বুঝতেছি না। ক্লাস কি খারাপ হচ্ছে নাকি কোনোভাবে? আমার তো মনে হয় না। ক্লাস মোটামুটি খুব ভালো হচ্ছে। আমার তো মনে হয় আমাদের না যেরকম সেরকমই হচ্ছে। এরকম ক্লাস আর কোথাও হচ্ছে, আমার মনে হয় না। আমি দেখছি বেশ অনেকজনকে ফ্রি রিভিশন ক্লাস দেখছি, তো আমার মনে হয়েছে এটাই হচ্ছে বেস্ট ক্লাস ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। যেভাবে ক্লাস হচ্ছে হচ্ছে বেস্ট। অনেকে করতে পারেন অনেক জায়গায় ক্লাস, সেগুলো কেমন হয় আমি জানি না সঠিক, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। সকালে না ঘুমায় আপনাদের ক্লাস নেওয়া লাগতেছে, কেন নিচ্ছি? জাস্ট সবার কাছে পৌঁছে যাক, এটাই তো চাওয়া। এটা যদি না করেন তাহলে তো সমস্যা। দেন ঘুমায় শেয়ার করে দেন, তারপরে আলোচনা শুরু করতেছে। আচ্ছা, আজকে বেসিক্যালি সকালে ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে রাতে আরো ক্লাস আছে, জন্য আসলে সকালে ক্লাসটা আছে। ফোর্থ ইয়ারে ক্লাস আছে আপনাদের সিনিয়রদের। ফেসবুক লাইভে যারা দেখতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্টস করেন। এই লাইভটা সব গ্রুপ মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেন, সব। ওকে, বলবেন নাকি ঘুম ভাঙেনি আজকে? আমি মোস্ট প্রবাবলি 4টার দিকে মনে হয় কি দিছিলাম, ফোন দিছিলাম যে আজকে ক্লাসটা 11টায় হবে। তো ঘুম থেকে ওঠার কথা, ক্লাসে নেই। ওকে ফাইন। দেখেছি ভাইয়া নোটিশ, দেখে যখন দিয়েছেন। আচ্ছা, আজকে কি আলোচনা আমাদের? প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, অর্থাৎ এটা লিখেছে মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, কেউ কেউ ব্রিফ কোশ্চেনের কথা বলছেন, তাই না? কেউ কেউ ব্রিফ কোশ্চেনের কথা বলছেন। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করার এনার্জি থাকে না? আপনাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করার এনার্জি থাকবে? টেল মি। ভাইয়া
এটা বলেন আগে। 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করার এনার্জি থাকবে আপনাদের? না ভাইয়া। তাহলে কিভাবে ব্রিফ কোশ্চেনটা আমাকে অ্যাড করতে বলেন এখানে? একটা ব্রিফ কোশ্চেন বোঝাইতে গেলে পড়াইতে গেলে কতক্ষণ সময় লাগবে একটা করে ধরে বলেন তো? ব্রিফের একটা নেবেন সম্পূর্ণ সব ব্রিফের হ্যাঁ, সব ব্রিফের জন্য একদিন নেবেন। আমাদের কি আপনি প্রিপারেশন বেঁচে আছেন? জি ভাইয়া। তোমরা ভাইয়াকে এত খাটাইতে চাও কেন রে? ব্রিফ আপনাদের এমনি ভাইয়া হচ্ছে ভাই আপনি এখন যেমনে আমি পড়াচ্ছেন তো ব্রিফ অনেকগুলাই তো অলরেডি পড়াইছি। অনেকটাই হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ব্রিফ দেখি হয়ে গেছে এই শর্ট ব্রডের মধ্যেই। আর কানিজ আপু তো আলাদা করেও পড়াইছে, এখন ভাইয়াকে আবার ওইগুলো পড়াইতে হবে? আমি আমি আচ্ছা ভাই, তারপর একটা কাজ করলে ভালো হয় ভাই, যারা আপনি যে এই ক্লাসটা নেবেন এই সময় বিড়ি পড়া নিজেরা পড়বে, দুই একটা সমস্যা থাকলে সেটা জিজ্ঞেস করবে। ঠিকই আছে তো, সমস্যা থাকবে, প্রশ্ন জিগাবে, সমস্যা নাই তো। এখন আমি বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি এটা যে ব্রিফ যদি আমি এখানে ইনক্লুড করি, আমি যদি ব্রিফ পড়াইতে যাই সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ব্রিফ ধরে ধরে পড়াইতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা ব্রিফ ধরে ধরে বুঝাইতে হবে আপনাদেরকে। এখন এটা বুঝাইতে গেলে আমার কতটা সময় লাগবে এক্সট্রা করে? মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে মিনিমাম। একটা এই টেক্সটের মধ্যে আপনাদের সেলফ সাজেশনে যদি ধরি কমপক্ষে 30 থেকে 40টা বা 50টা ব্রিফ আছে, একটাতে 1 মিনিটে হবে না, মিনিমাম 1 মিনিট করে ধরলেও 1 ঘন্টা লাগবে। এই যে বিষয়টা আছে, এটা আপনারা নিজেরা একটু কষ্ট করলে হয়ে যায়। তারপর আমি বলেছি যে আপনাদের এই ব্রিফ কোশ্চেন গুলা আমি পড়াবো, কখন পড়াবো বলেছি কিনা? জি ভাইয়া এক্সামের আগে। এক্সামের যে গ্যাপ গুলা রয়েছে বা আমরা যদি সমাবে আগে তো এটা শেষ করতে হবে, মেইন যে টপিক গুলো আছে এগুলো তো শেষ করতে হবে। শেষ করার পর এক্সামের সময় তো আমরা ফ্রি থাকবোই, অর্থাৎ এক্সামের আগে কিন্তু আমাদের পুরো কোর্সটাকে রিভিশন করতে হবে। রিভিশনটা শেষ করি, দেন যদি সময় থাকে সেক্ষেত্রে বসা যাবে। আবার সময় থাকলে আমরা বসবো, আবার সমস্যা নেই। আগে এটা শেষ করি তারপর। আর কানিস ফাতেমা উনি ব্রিফ গুলো সুন্দর করে পড়াইছে আমার যতদূর বিশ্বাস। ব্রিফ গুলো পড়াইছে, কিন্তু যারা ক্লাস করেন নাই তারা ধরা খাইছে বা বাসটা খেয়েছে, কারণ সেগুলো রেকর্ড নাই। এই জন্য তো আমরা বলেছিলাম। আজকে তো ঢাকায় দিছে কানিস, ব্রিফ কোশ্চেন গুলো দেখলাম। ওকে, এই ফেসবুক লাইভটা কে কে শেয়ার করছেন কমেন্ট আসে লিখে যান আমি শেয়ার করছি। ঘাড়ে ব্যথা কি যে হয়েছে? প্রেশার হাই, প্রেশার প্রেশার লো না হলে প্রেশার হাই। ক্লাস নেওয়ার পর গলা দিয়ে যে সাউন্ড বের হয় টোটালি চেঞ্জ হয়ে যায়, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যায়। আগে কি ছিল পরে কি হইলো। ওকে, কোশ্চেন নাম্বার 20, প্রিভিয়াস টু লিরিক্যাল ভার্বস, শর্ট কোশ্চেন। কি কোশ্চেনটা কি? According to Wordsworth, what is the connection between good poetry and feelings? গুড পোয়েট্রি এন্ড ফিলিংস এর মধ্যে কানেকশনটা কি? কার মতে? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ। আসলে এখানে মূলত ওয়ার্ডসওয়ার্থ কোন বিষয়টি তুলে ধরেছেন যে একটা গুড পোয়েট্রি এবং ফিলিংস এর মধ্যে কানেকশন। প্রথমত যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আসলে পোয়েট্রিটা আসলে কোথা থেকে আসে। পোয়েট্রি আসলে কোথা থেকে আসে? পোয়েট্রি comes from strong feelings। তাহলে পোয়েট্রিটা আমাদের কোথা থেকে আসে? Strong feeling থেকে। পোয়েট্রি কামস ফ্রম স্ট্রং ফিলিংস। আমাদের যে স্ট্রং শক্তিশালী যে একটা ফিলিংস রয়েছে, অনুভূতি রয়েছে, সেখান থেকেই মূলত পোয়েট্রিটা আসে। আবার এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে যে এটা পোয়েট্রি ইজ ডিপলি কানেক্টেড টু পোয়েট্রি ডিপলি কানেক্টেড টু
ইমোশন। অর্থাৎ পোয়েট্রি যেটা রয়েছে এই পোয়েট্রি ডিপলি গভীরভাবে আমাদের ইমোশনের সাথে আমাদের আবেগের সাথে সংযুক্ত বা যুক্ত। ক্লিয়ার? জি ভাইয়া। মানে ভাইয়া, কেউ যদি মনে করে, কেউ যদি অনুভব করে, কেউ যদি ফিল করে যে এই কবিতাটা তারা আসলে কি বোঝাচ্ছে, এই কবিতাটার মধ্যে কি আছে, কেউ যদি সেভাবে ফিল করে তাহলে সেটা অবশ্যই কি ভেরি স্ট্রংলি, খুব শক্তিশালী ভাবে সেটা ফিল করতে হবে, তাহলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আর আপনি যদি পড়ার জন্য শুধু পড়ে যান পোয়েট্রি, আপনি অর্থ কোনো বুঝতে পারবেন না। অর্থাৎ তার কবিতাটির মধ্যে যে অর্থটা সেটা আপনার সহজে মাথায় ঢুকবে না। এ কারণে আপনি যখন খুব স্ট্রংলি চিন্তা করবেন, ইমোশনের সাথে কানেক্ট করবেন, ফিলিংস এর সাথে কানেক্ট করবেন, দেন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কবিতাটার অর্থটা আসলে কি বুঝিয়েছে, কবিতার এই লাইনটি দ্বারা আসলে কি বুঝিয়েছে। ক্লিয়ার? এ কারণে তিনি কি বলছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল, ফিলিং। তাই না? এটা মুখস্থ করে ফেলবেন ডেফিনেশনটা, এজ আ ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে যে হাউ ডাজ ডিফাইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই যে পোয়েট্রি রয়েছে পরবর্তীতে এটা আপনি কি কিভাবে পড়বেন, কখন পড়বেন? পোয়েট্রি, কবিতা মানুষ কখন পড়ে বলেন তো? ভাইয়া এটা কোন কোশ্চেনটা পড়ানো হইতেছে? ভাইয়া এটা একবার রিপিট করেন। কোনটা? মনে হচ্ছে ওই যে দা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, এটার কথা বলছে দাদা। এটা আপু এটা অ্যালবাট্রসে আছে। হ্যাঁ আছে তো 3 নাম্বার লাইনে। পোয়েট্রিটা কি মূলত, যে মূলত স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এই পোয়েট্রিটা কোথা থেকে আসে? পোয়েট্রিটা কেমন স্বতঃস্ফূর্ত ভাবে কি ওভারফ্লো, মানে ওভারফ্লো বলতে আসলে কি বোঝায় বলেন তো? প্রবাহিত। প্রবাহিত হয়। বেশি ওই ভাইরালের মতো আর কি, মানে বেশি ব্যবহৃত হয় এরকম। উপচে পড়া। হ্যাঁ হ্যাঁ, উপচে পড়া। উপচে পড়া। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত ভাবে। স্বতঃস্ফূর্ত না স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এই যে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, মানে এটা একটা বলা যায় ওভারফ্লো বলতে আসলে যে জিনিসটাকে বোঝায় যে উদ্বেলতা, বা ওভারফ্লো বলতে আসলে মানে অটোমেটিক্যালি বের হয়ে যায়, মানে খুব বেশি বের হয়ে যায়, খুব বেশি পরিমাণে চলে আসে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের শক্তিশালী যে ফিলিংস গুলা রয়েছে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত যে ফিলিংস গুলা রয়েছে, এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কি বলতেছে যে দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস, এটাকে আসলে অটোমেটিক্যালি চলে আসে। কবিতাটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনি কি থাকবে, পাওয়ারফুল ফিলিংস থাকবে, পাওয়ারফুল ইমোশন থাকবে, শক্তিশালী কি থাকবে, অনুভূতি থাকবে। আদারওয়াইজ আপনি কিন্তু এত সহজে কবিতা বের হবে না। নরমালি আপনি আমি কিন্তু সবার মধ্যে ফিলিংস ইমোশন রয়েছে, তার মানে কি আপনি কবিতা লিখতে পারবেন, আমি কবিতা লিখতে পারবো এমনটা কিন্তু না, সবার মধ্যেই রয়েছে। মাঝে মধ্যে আমরা দেখি কি ছন্দের সাথে কথার সাথে ছন্দ মিলে কথা বলি, আছে, আমাদের মধ্যেও আছে, স্বতঃস্ফূর্ত ভাবে সেটা বের হয়ে যাচ্ছে। কিন্তু যারা কবি মূলত তাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, যারা মূলত কি এটাকে খুব ডিপলি কানেক্টেড করতে পারে, এইরকমই বিষয়টা বোঝাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ফিলিং মাস্ট বি রিমেম্বার্ড কামলি, অর্থাৎ এই যে ফিলিংস রয়েছে আমাদের আমাদের যে অনুভূতি, আসলে বিষয়টা এরকম যে আসলে যে এই অনুভূতির ব্যাপারটা রয়েছে যে আপনি যখন সারাদিন ব্যস্ত থাকেন, আপনি যখন সারাদিন ব্যস্ত থাকেন, ধরেন আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার বিলভড আপনাকে ছেড়ে চলে গেছে, কাইন্ড অফ ব্রেক আপ হয়েছে, দেন আপনি যখন সারাদিন ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে তার কিন্তু আপনার কথা মনে পড়ে না, পড়ে?
আমাদের মনে পড়ে কখন? যখন আমরা কি খুব একাই থাকি, চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না, চুপচাপ আছি, তখন আমাদের এই বিষয়গুলোকে কি নাড়া দেয়, তাই না? জি ভাইয়া। জি তো এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাই যে আসলে এই ফিলিংস মাস্ট বি রিমেম্বার্ড কামলি, অর্থাৎ আপনি যখন চুপচাপ থাকবেন তখনই আপনার এই ফিলিংসটা জেগে উঠবে বা ফিলিং মনে পড়বে, আপনার ঘটনাগুলা মনে পড়বে। ক্লিয়ার? জি ভাইয়া। যেটা আসলে পোয়েট্রি আরো বেশি কি করে, বিউটিফুল করে। যে আপনি একটা কবিতা পড়বেন তখনই কবিতাটা পড়বেন বা ওই প্লেসে কবিতাটা পড়বেন যে যখন আপনার কি খুবই মানে একটা শান্ত পরিবেশে রয়েছেন, তখন যদি আপনি কবিতাটা পড়েন কবিতাটার অর্থটা বুঝতে পারবেন, এবং যেটা অর্থটা বুঝতে পারবেন তখন মনে হবে কবিতাটা আসলেই খুব সুন্দর, এরকমটা মনে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। দেন তাহলে অবশ্যই একটা ফিলিংস এর সাথে, অর্থাৎ এই যে ফিলিংস যদি না থাকে তাহলে আপনি কি কবিতা লিখতে পারবেন? না না ভাইয়া। Poetry should express real human emotion. আচ্ছা, কি বলছে এখানে? পোয়েট্রি শুড এক্সপ্রেস রিয়েল হিউম্যান ইমোশন। পোয়েট্রি অবশ্যই উচিত মানুষের যে রিয়েল হিউম্যান, বাস্তব যে মানুষের ইমোশন রয়েছে, আবেগটা রয়েছে, সেটাকে কি করা, প্রকাশ করা, তাই তো? জি ভাইয়া। আমরা এই যে সেম এক্সাম্পল, আমরা যখন গান শুনি, গানের কিছু লাইন রয়েছে, গানের কিছু কথা রয়েছে যেটা আমাদের কি মন ছুঁয়ে যায়, ঠিক সেরকমই গান তো একটা কবিতারই অংশ, তাই না? যদি আমরা কবিতারও এরকম অনেক লাইন রয়েছে যেটা আসলে আমাদের কি মানুষের যে হিউম্যান ইমোশন রয়েছে, মানুষের যে আবেগ রয়েছে, আবেগটাকে ফুটিয়ে তোলে। কি মিলে যায় না কবিতার লাইনগুলা, গানের লাইনগুলা আমাদের জীবনের সাথে, আমাদের ইমোশনের সাথে, আমাদের ফিলিংস এর সাথে? আবার এই গানের লাইনটা এটা বলতেছে, আমি জাস্ট ওই জিনিসটাই ফিল করতেছি, হ্যাঁ আসলে ওটাই। ইজ ইট রাইট অর রং? জি ডিলেট করা যায় বেশি। অর্থাৎ এটা আপনাকে সাহায্য করবে যে আপনি ডিপলি কানেক্ট করতে পারতেছেন, অর্থাৎ কবিতাটির সাথে আপনি যে রিডার্স আছেন আপনি কানেক্ট করতে পারতেছেন, সংযোগ করতে পারতেছেন সেই বিষয়টা। যে এই জন্য পোয়েট্রি শুড এক্সপ্রেস, অবশ্যই কবিতার উচিত যে রিয়েল হিউম্যান ইমোশন যেটা রয়েছে, বাস্তব যে মানুষের আবেগ রয়েছে, সেটাকে প্রকাশ করা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার ক্লিয়ার। পোয়েট্রি কামস ফ্রম মিনিংফুল এক্সপেরিয়েন্সেস। কি বলছি এখানে বলেন তো কেউ একজন? মিনিংফুল মানে হচ্ছে ভাইয়া অর্থপূর্ণ, মানে যখন আমরা কবিতা লিখবো, মানে শুধু হচ্ছে ছন্দ মিলাইলে তো হবে না, সেটার একটা পরিপূর্ণ মানে থাকতে হবে যেটা মানুষের আবেগ অনুভূতিকে জাগাতে পারে, এরকম। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এক্সপেরিয়েন্স এর কথা বলছে, কিসের এক্সপেরিয়েন্স? অর্থাৎ একটা কবিতা, ধরেন আমরা দেখি মাঝে মধ্যে বা প্রায় দেখা যায় যারা মূলত আসলে ব্রেকআপ হয়ে যায়, তারা এক প্রকার কবি হয়ে যায়, এরকম হয়ে যায়, কথাবার্তা তাদের মানে অন্যরকম হয়ে যায়, এরকম কিন্তু একটা প্রচলন রয়েছে। ঠিক সেরকম বিষয়টা যে আসলে পোয়েট্রি কামস ফ্রম মিনিংফুল এক্সপেরিয়েন্স, অর্থাৎ এখানে তারা এটা বোঝাচ্ছে যে আপনি যখন আসলে ছেঁকা খাবেন, তখন আপনার স্ট্যাটাস, ফেসবুকের স্ট্যাটাস, বর্তমানে সোশ্যাল মিডিয়া মডার্নাইজ, যেহেতু আমরা পোস্ট মডার্নিজে পড়তেছি, তাই আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সবকিছু এক্সপ্রেস করি। দেখবেন কারো পোস্ট দেখে বুঝতে পারবেন, কারো স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন সে একটা বড়সড় ছেঁকা খেয়েছে, বোঝা যায় কারো পোস্ট দেখে। জি ভাইয়া একদম।
ফ্রেন্ড গুলো মাঝে করে। তাহলে এই যে বলতেছে যে পোয়েট্রি কামস ফ্রম মিনিংফুল এক্সপেরিয়েন্স, আপনি যদি অর্থবহ কোনো অভিজ্ঞতা থাকে সেখান থেকেই মূলত পোয়েট্রিটা ক্রিয়েট হয়, সেখান থেকেই মূলত পোয়েট্রিটা ক্রিয়েট হয়, যেটা আসলে মানুষের যে হার্ট রয়েছে এটাকে টাচ করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, জি ভাই। এটা খুব আবেগপূর্ণ হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এই বিষয়গুলো মূলত আমাদের এই যে গুড পোয়েট্রির সাথে অবশ্যই একটা ভালো কবিতা হতে গেলে বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে গেলে তার অভিজ্ঞতার দরকার আছে, অভিজ্ঞতা থেকে আপনাকে লিখতে হবে, কল্পনার তো দরকার আছে অবশ্যই, কিন্তু একটা গুড পোয়েট্রির সাথে অবশ্যই আমাদের ফিলিংস যে ইমোশন রয়েছে এটার কানেকশন খুবই অতপ্রতভাবে, খুবই গুরুত্বপূর্ণ ভাবে জড়িত রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন কি আছে? Why was Wordsworth revolt against the 18th century poetry? আচ্ছা, ভাই ফোর্থ লাইনে ওটা কি লিখছেন সুরের পরে? কোনটার পরে? should express. এক্সপ্রেস, এক্সপ্রেস রিয়াল হিউম্যান ইমোশন। রিয়েল হিউম্যান ইমোশন। আবার Why was Wordsworth revolt against the 18th century poetry? কামলি বলতে কি বোঝানো হয়েছে এখানে? দৃঢ়ভাবে নাকি শান্তভাবে? কামলি, শান্তভাবে, শান্ত। Why was Wordsworth revolt against the 18th century poetry, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে এখানে বলছে why was Wordsworth revolt against the 18th century poetry, অর্থাৎ 18th century যে পোয়েট্রি, বেসিক্যালি 18th century বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? নিউ ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল পোয়েট্রি। এই 18th century বলতে এই নিও ক্লাসিক্যাল পোয়েট্রির এগেইনস্ট, বিরুদ্ধে তিনি ছিলেন। কেন ছিল? কারণটা কি? 18th century পোয়েট্রি was too fancy। কারণটা হচ্ছে 18th century যে পোয়েট্রি ছিল এটা কি পোয়েট্রি কি করতো? ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো এবং কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করতো, তাই না? কথা কন। জি ভাইয়া। তারা সবথেকে কোনটাকে প্রাধান্য দিত? রুলস, এবং তাদের যে ওয়ার্ড চয়েস, পোয়েটিক ডিকশন এটা খুব রিচ ছিল এবং তারা স্টাইলটাকে ফলো করতো, তারা রুলস গুলাকে বেশি ফলো করতো। আমার কথা কি বোঝা যায়? যে আমাদের মধ্যে যে রিয়েল ইমোশন রয়েছে, বাস্তব যে আবেগ রয়েছে, বাস্তব আবেগের থেকে তারা এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিত। এই কারণে মূলত এই তার বিরুদ্ধে ছিল, পোয়েট্রির বিরুদ্ধে ছিল কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং এইটা যখন তখন যারা রিডার্স রয়েছে এই রিডার্স এর মধ্যে আপনি একটা গ্যাপ করে ফেলতেছেন, কি একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, যেটা মূলত আসলে ন্যাচারাল মনে হবে না, সেটাকে আনন্যাচারাল মনে হবে। ওকে, poetry should show real emotion। আসলে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক পয়েন্ট গুলো আপনারা সেম পেয়ে যাবেন, সেম অনেকগুলো রিপিট আসবে। আবার দেখা যাবে ওই জায়গাটা যদি আগের ওই যে পয়েন্ট পড়ছেন সেই পয়েন্টটা ইনক্লুড করার কোনো সমস্যা নেই, সেম জিনিসই বোঝাবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখানে বলতেছে পোয়েট্রি শুড শো রিয়েল ইমোশন, অর্থাৎ এখানে উইলিয়াম ওয়াটসন বলতেছে যে পোয়েট্রি শুড এক্সপ্রেস যে ট্রু ফিলিংস, অর্থাৎ পোয়েট্রির উচিত যে আমাদের যে সত্যিকার যে ফিলিংসটা রয়েছে সেটাকে এক্সপ্রেস করা, যেটা মূলত কথা থেকে আসে।
কোনো ট্র্যাডিশন থেকে আসে, ঐতিহ্য থেকে আসে, কোনো স্টাইল থেকে আসে, যেটা মূলত আমাদের ডিপ ইমোশন, গভীর ইমোশন থেকে আসবে। পোয়েট্রিটা কোথা থেকে আসবে? গভীর ইমোশন থেকে আসবে, তাই তো? নাকি কোনো ওল্ড ট্র্যাডিশন বা কানুন থেকে আসবে বলে এই নিয়মটা আমাকে ফলো করতে হবে? এই নিয়মটা ফলো করার জন্য যখন আপনি কোনো কিছু নিয়ম ফলো করতে যাবেন, নরমালি যখন আপনি কোনো কিছু নিয়ম ফলো করতে যাবেন, তখন আপনি কোনো কিছু নতুন কিছু ইনভেন্ট করতে পারবেন না, নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না। আপনি যখন কোনো কিছু নিয়ম ভেঙে কিছু করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনি নতুন কিছু স্বাদ পাবেন বা নতুন কিছু তৈরি হবে। বুঝতে পারছেন বিষয়টা? এবং তখনই আপনার পোয়েট্রিটা ন্যাচারাল মনে হবে। ভাইয়া টু ফ্যান্সি দিয়ে কি বোঝানো হয়েছে? টু ফ্যান্সি ওয়ার্ডস, কমপ্লিকেটেড ওয়ার্ডস আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে কমপ্লিকেটেড ওয়ার্ডস, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বলতে পারি। রিচ ওয়ার্ড, এক কথায় রিচ ওয়ার্ড। বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া। Poetry should be simple. Poetry should be simple and easy to understand and easy to understand. কি বলছি এখানে? Poetry should be simple and easy to understand. অর্থাৎ এখানে বলতেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে এই যে পোয়েট্রি সিম্পল হবে, খুবই কি হবে? সিম্পল হবে এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজেই বুঝতে পারবে। অর্থাৎ এটা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে? এই যে এভরিডে ওয়ার্ডস বা সিম্পল ওয়ার্ডস আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি রিচ ওয়ার্ড বা সমৃদ্ধশালী ওয়ার্ড ইউজ করেন, তাহলে কি সবাই বুঝতে পারবে? সবার জন্য বোধগম্য হবে না ভাইয়া। এবং যখন আপনি সিম্পল ওয়ার্ডস ইউজ করবেন, তখন এই যে কমন পিপল, সাধারণ যে মানুষরা আছে, তারা ইজিলি কি করতে পারবে? আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে। তাদের কাছে খুব সহজ হবে বুঝতে। বুঝাতে পারছি? জি ভাইয়া। আর যেখানে মূলত 18th century পোয়েট্রিতে কি ব্যবহার করতো? ডিফিকাল্ট ওয়ার্ডস ব্যবহার করতো, ডিফিকাল্ট ওয়ার্ডস। বুঝতে পারছেন? যেটা মূলত আসলে আপনি আমি সাধারণ যে ব্যক্তিরা রয়েছে, আমরা সহজে রিলেট করতে পারবো না, রিলেটেবল করতে পারবো না বা মিলাইতে পারবো না। আমরা সহজে কঠিন হয়ে যাবে, দুঃসাধ্য হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। Poetry should be about ordinary people. কি বলছি? যে পোয়েট্রি শুড বি অ্যাবাউট অর্ডিনারি পিপল। তো মূলত এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে বিষয়টাকে তুলে ধরেছেন বা যে বিষয়টা বলতে যাচ্ছেন, যে পোয়েট্রি অবশ্যই কথা বলা উচিত কোনটা? যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যেটা রয়েছে, কি রয়েছে? রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। এই রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটাকে কি নিয়ে কথা বলা উচিত বলে মনে করেন। তিনি কবিতার ভাষাটা সেরকম করে করতে চেয়েছিলেন যে আসলে কবিতার ভাষাটা এরকম হবে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে। আর রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে হইতে গেলে কি হইতে হবে? সিম্পল হবে আর অর্ডিনারি পিপলদের জন্য হইতে হবে, সাধারণ ব্যক্তিদের জন্য হইতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া। অন দা আদার সাইড আমরা কি বলতে পারি? এই যে 18th century পোয়েট্রি মোস্টলি ফোকাসড কি রিচ ওয়ার্ড, তাই না? রিচ এন্ড আপার ক্লাস পিপল, তাদের জন্য, তাই তো? জি ভাইয়া। And finally, poetry should be free from strict rules. strict বলতে আসলে কি? কঠোর। স্ট্রিক্ট রুলস, কঠিন কোন নিয়মের মধ্যে থেকে বহির্ভূত হতে হবে, মুক্ত থাকতে হবে, কোনো ধরাবাধা থাকবে না। যেখানে মূলত
এই যে 18th সেঞ্চুরির পোয়েটরা মূলত কি করছে, তারা 18th সেঞ্চুরির পোয়েট্রির মধ্যে অনেক নিয়ম কানুন ব্যবহার করছেন, কি তারা মূলত লজিক, রিজন, অর্ডার এটাকে মেনটেন করতো, তাই না? জি ভাই। যখন এটাকে তারা মেনটেন করতে যাবে তখন কিন্তু কবিতাটা স্পন্টেনিয়াস হবে না, ওটা একটা নিয়মের মধ্যে পড়ে যাবে। স্পন্টেনিয়াস বলতে স্বতঃস্ফূর্ত ভাবে, কবিতাটা আসতে হবে আপনার যে ডিপ ইমোশন রয়েছে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে ওভারফ্লো হইতে হবে, প্রকাশ পাবে, স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ পাবে। কিন্তু আপনি যখন নিয়মের মধ্যে পড়তে যাবেন বা নিয়মের মধ্যে ভালোতে যাবেন তখনই কিন্তু সমস্যাটা ঘটবে, সেটা কিন্তু তখন ন্যাচারাল হবে না, সেটা কিন্তু আনন্যাচারাল হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ আমরা তাহলে কি বলতে পারি, একটা বিরাট একটা পার্থক্যের কথা বলতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তার কবিতার মধ্যে ন্যাচারাল বিষয়টাকে তুলে ধরতে চেয়েছেন, ন্যাচারাল বিষয়টাকে তুলে ধরেছেন। অন্যদিকে আমরা যদি দেখি 18th সেঞ্চুরির যে পোয়েট্রি ছিল সেটা মূলত কোন বিষয়টাকে তুলে ধরতেছে, আর্টিফিশিয়াল যে বিষয়টা রয়েছে সেটাকে তুলে ধরতেছে। ক্লিয়ার? জি ভাইয়া। এই ছিল মোটামুটি আমাদের 21 নাম্বার কোশ্চেন। সবাই কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। তারপর প্রশ্ন কি আছে? How does Wordsworth justify meter and poetry? ওয়ার্ডসওয়ার্থ জাস্টিফাই মিটার ইন পোয়েট্রি, তাই না? হ্যাঁ এটা কত নম্বর? 22 আচ্ছা, মিটার makes poetry sound beautiful. অর্থাৎ এই যে মিটার রয়েছে, মিটার তো আমরা সবাই বুঝি নাকি বুঝি না? জি ভাইয়া। টু এই সিলেবলে মিটারের ওয়ান। কারণে মূলত এই যে মিটার রয়েছে, মিটার মূলত কি, 1 মিটার বলতে আসলে কি বোঝায় আমরা, একটা স্ট্রেস সিলেবল একটা আনস্ট্রেস সিলেবল থাকবে, তাই তো? এই স্ট্রেস আনস্ট্রেস সিলেবল বা ফুট, দুইটা ফুট মিলে, তাই তো? জি দাদা। এটা মূলত আসলে আমাদের যখন শুনতে ভালো লাগবে, কি লাগবে, যখন এটাকে মেইনটেইন করা হবে, এই মিটারের জন্য আমাদের শুনতে ভালো লাগে, অর্থাৎ পয়েমটাকে খুব শুনতে খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে মিটার মেক্স পোয়েট্রি সাউন্ড বিউটিফুল। তার যে সাউন্ডটা হবে, যে কবিতাটা পড়বে বা এই যে গানগুলো রয়েছে এগুলো কি আমরা শুনতে ভালো লাগে। কেন শুনতে ভালো লাগে? কারণ এই যে মিটারটাকে ফলো করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই। বুঝতে পারছেন? একটু আবার রিপিট করেন। কি রিপিট করব? কোয়েশ্চেনটা। ওয়ার্ডসওয়ার্থ মিটারকে জাস্টিফাই করতেন কিভাবে? মিটার ইন পোয়েট্রি। How does Wordsworth justify meter in poetry? বই নাই আপনার? কি আছে? Meter helps control strong emotion. কিভাবে? ভাই 1 নাম্বার পয়েন্টটা আরেকবার বলেন বাংলা। Meter makes poetry sound beautiful. মিটার কি করে, পোয়েট্রির যে সাউন্ডটা রয়েছে সেটাকে সুন্দর করে তুলে, তৈরি করে। পোয়েট্রি কি এক্সপ্রেস করে? এই যে মিটার হেল্পস কন্ট্রোল স্ট্রং ইমোশন। কন্ট্রোল নিয়ন্ত্রণ করে স্ট্রং ইমোশন, পাওয়ারফুল বা স্ট্রং শক্তিশালী ইমোশনটাকে মিটার হেল্পস, যেটা সাহায্য করে। কি মিটার কিভাবে? পোয়েট্রি হেল্পস ডিপ, পোয়েট্রির মধ্যে কি রয়েছে, অবশ্যই ডিপ ইমোশন রয়েছে। কি রয়েছে? ডিপ ইমোশন রয়েছে। কিন্তু এই ডিপ ইমোশনটাকে এই মিটার কি করতেছে? ব্যালেন্স করতেছে। কি করতেছে? এই মিটার ব্যালেন্স করতেছে, এই ডিপ ইমোশনটাকে মিটার ব্যালেন্স করতেছে। আমার কথা কি বুঝতে পারছেন জি ভাইয়া। নাকি বোঝেন নাই? কোন
কথা বল না কখন, কথা বল না কেন? অর্থাৎ এই যে মিটার রয়েছে, মিটারের কাজটা কি মূলত, যে এই যে পাঠক যারা রয়েছে তাদের যে আবেগ রয়েছে, তাদের আবেগটা খুব বেশি মাত্রা যাতে প্রবাহিত না হয় সেটাকে আটকাচ্ছে এই মিটার। অর্থাৎ ব্যালেন্স করতেছে কি মিটার, আমাদের ডিপ ইমোশন। আমরা দেখেন অধিক মাত্রায় কি হয়ে যাব, আবেগপ্লুত হয়ে যাব, বা আমাদের অধিক মাত্রায় আবেগ কাজ করবে। এই আবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই আবেগটাকে ব্যালেন্স করার জন্য এই মিটারটা কাজ করতেছে। ওকে, ডান। জি ভাইয়া। দেন পাঠকের আবেগকে নিয়ন্ত্রণ করে নাকি পাঠকের অতিরিক্ত আবেগ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করে? লেখকের আবেগ, এটা কবিতার কয়েকটির রিডার্স পাঠকদের। পাঠকের অতিরিক্ত যে আবেগ রয়েছে বা বেশি মাত্রায় যখন আবেগপ্লুত হয়ে যাবে, ডিপ ইমোশন, গভীর আবেগটা, তখন সেটাকে নিয়ন্ত্রণ করবে বা এটাকে ব্যালেন্স করবে বা কন্ট্রোল করবে মিটার। মিটার ব্রিংস রিদম এন্ড অর্ডার। কি বলছি? মিটার ব্রিংস রিদম এন্ড অর্ডার। তাহলে এখানে কি বলা হচ্ছে, কি বোঝাচ্ছে বলেন দেখি, কথা বলেন, কে কি বুঝলেন বলেন। মিটার ছন্দ তৈরি করে। কি করে? অবশ্যই মিটার হচ্ছে কি একটা ছন্দ তৈরি করবে, আর একটা কি অর্ডার। ক্রম বা ধারা। অর্ডার বলতে আসলে আমরা এটাকে বলতে পারি স্ট্রাকচার। কি বলতে পারি? স্ট্রাকচার। স্মুথ এন্ড স্ট্রাকচার। এই মিটারটা কি একটা সুন্দর একটা স্ট্রাকচার হবে না? আইম্বিক পেন্টামিটার সুন্দর একটা স্ট্রাকচার হবে না? জি ভাইয়া। অর্থাৎ এই মিটারের মাধ্যমে কি রিদম হয়। রিদম বলতে কি ছন্দ ক্রিয়েট হয়, ছন্দ হয়। ছন্দ হইলে অবশ্যই শুনতে আমাদের ভালো লাগবে। দেন এটা যে অর্ডার বা স্ট্রাকচার, যেটাকে গঠনটা বলা হচ্ছে রিদম এন্ড স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি খুব সুন্দর হয়, হয় কি না? জি ভাইয়া। এই কথাটা বলছে। Meter helps the readers stay calm. এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে আসলে কি বোঝাচ্ছে বলেন কেউ একজন। মিটার হচ্ছে মিটার পাঠককে শান্ত থাকতে সাহায্য করে। হ্যাঁ, বুঝি নাই আপনার কথা। মিটার পাঠককে শান্ত থাকতে সাহায্য করে। আচ্ছা, এই যে মিটার হেল্পস দ্য রিডার স্টে কাম, অর্থাৎ যদি কবিতাটি খুব আবেগপূর্ণ হয়ে যায়, যদি কবিতাটি খুব আবেগপূর্ণ হয়ে যায় বা আবেগ সম্পর্কে কথা বলে, তাহলে এই যে ছন্দটা রয়েছে এটাকে এই মিটারটা মূলত কি করে, এটাকে স্থির করে রাখে। এটা কি করে রাখে? স্থির করে রাখে। এবং এটা কি কাজ করে? পাঠকদের মনোযোগ ধরে রাখার জন্য। কাদের? পাঠকদের মনোযোগ ধরে রাখার জন্য, এবং এটা কবিতাটাকে উপভোগ করার জন্য, যাতে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে পড়ে সেই দিকে খেয়াল রাখে। কোনটা? এই মিটার। অর্থাৎ এই মিটার এই কাজটা করে, হেল্পস দ্য রিডার্স স্টে কাম। অর্থাৎ আবার শুনুন কথাটা, যখন মূলত মিটার কি হয়, আবেগ খুব শক্তিশালী স্ট্রং ইমোশন সম্পর্কে কথা বলে, অতিরিক্ত আবেগ সম্পর্কে কথা বলে, তখন তার যে রিদমটা রয়েছে, এই রিদম বা ছন্দ আমরা বলি, এই ছন্দটা মূলত কি করে, এটাকে স্থির করে রাখে, পাঠকদের আবেগটাকে স্থির করে রাখে। অন দ্য আদার সাইড আমরা যদি দেখি যে এটা পাঠকদের মনোযোগ ধরে রাখতে কবিতাটি উপভোগ করার জন্য সাহায্য করে, কবিতাটি উপভোগ করার জন্য সাহায্য করে। আবার
যাতে করে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে যায় সেই দিকে অবশ্যই এই মিটার দেখে। বোঝা গেছে? জি ভাই। ভাই আরেকবার একটু বলবেন? কোনটা আরেকবার বলবো? মিটার হেল্পস দ্য রিডার স্টে কাম। ভাইয়া এই কোয়েশ্চেন অ্যান্সার স্টার্ট করার সময় মিটার সম্পর্কে একটা লাইন বলছেন, ওটা একটু বলেন তো। হ্যাঁ, মিটার বলতে কি বুঝাই বলছিলেন, ওটা আমি নেট কানেকশনের প্রবলেমের কারণে শুনি না, ওটা আরেকবার রিপিট করো। আইম্বিক পেন্টামিটার বুঝেন? জি ভাইয়া। ওই মিটারটাই আলাদা করে, এখানে আলাদা কোনো মিটার না। ওই যে আইম্বিক পেন্টামিটার রয়েছে, আইম্বিক টেট্রামিটার রয়েছে, পেন্টামিটার অর্থাৎ মিটার হচ্ছে দুইটা মনোসিলেবল সংগঠিত একটা। এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, এগুলো খুব অনেক আগে আপনাদের পড়িয়েছি, অনেক আগে পড়িয়েছি। এই জিনিসগুলো আপনারা এখন যদি স্পেস না, করেন তাহলে সমস্যা। একটা ফিগার অফ স্পেস না। ইয়ার মিটার 7 তারিখে এনেছে দুটা মনোসিলেবল, মিটার 2 তারিখে একটা আনস্টেবল হবে। 7 তারিখে আমরা স্ক্যানিং করছিলাম, স্ক্যানিং কে কথা বলতেছে? এগুলা তো সেকেন্ড ইয়ারে পড়েছি ভাইয়া। সেকেন্ড ইয়ারে না, ফার্স্ট ইয়ারে পড়ছেন? ফার্স্ট ইয়ারে পড়ছেন? 7 তারিখে। শুনেন, আমরা স্ক্যানিং করছি, স্ক্যানিং জি ভাইয়া। এরকম করে দিতাম, এরকম করে দিতাম না? জি ভাইয়া, একটা অ্যাকসেন্টে ও কাটপুরো টিকা দিয়ালে আমার টিকা দি জ্বালাটা ভালো লাগে না। মিউট করেন। তো এই টিকা কেতলা থাকে নাকি 6 মাসের পরে? পারিবারিক আলোচনা। পারিবারিক আলোচনা পারিবারিক জায়গায় করুন। আচ্ছা, মিটার এই যে স্ক্যানিং করছি, স্ক্যানিং এর মধ্যে আমরা এরকম 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে দিছিলাম। এই এক একটাই হচ্ছে মিটার। এক একটা যে রয়েছে দুইটা মনোসিলেবল একসাথে রয়েছে, ওগুলো হচ্ছে একটা মিটার, যেখানে একটা স্ট্রেস একটা আনস্ট্রেস লেভেল থাকে। আর এই স্ট্রেস আনস্ট্রেস লেভেল একসাথে থাকার কারণে মূলত ছন্দের সৃষ্টি হয়। সেই জিনিসটাই মিটার ফিলস কমফোর্টেবল। মিটার মূলত আমাদেরকে যে বিষয়টা প্রদান করে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেকক্ষণ যাবত একজন রিডার কি এটা ধরে পড়তে পারে। যদি এই মিটার না থাকতো তাহলে কিন্তু মানুষের এনার্জি বা মানুষের এই যে মিটারের মধ্যে রিদম থাকবে ভালোভাবে স্ট্রাকচারড হবে। এই জন্য কিন্তু মানুষ অনেকক্ষণ যাবত এই কবিতা পড়তে পারে, নাহলে কিন্তু কবিতা পড়তে পারতো না। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে 22 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেন কি আছে? What are Wordsworth's comments about the function of a poet? একজন কবির যে কাজ কিভাবে কাজ করে, মূলত একটা কবি কিভাবে কাজ করে, এজ এ ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। A poet feels deeply, একজন কবি খুব গভীরভাবে ভাবে, অবশ্যই ভাবে, তাই না? তার মধ্যে অবশ্যই স্ট্রং অ্যাবিলিটি থাকতে হবে, ভাবতে স্ট্রং ইমোশন থাকতে হবে। উইদাউট স্ট্রং ইমোশন হি ক্যান্ট রাইট এনিথিং। আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। অবশ্যই কি এই যে মূলত যে কবি হবে অবশ্যই তাকে হিউম্যান ইমোশনটাকে বুঝতে হবে। উইদাউট হিউম্যান ইমোশন আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েট হি ক্যান্ট রাইট এনি কাইন্ড অফ পোয়েম। আপনাকে যদি না বুঝতে পারে, মানুষের অনুভূতি যদি না বুঝতে পারে, মানুষের ইমোশন যদি বুঝতে না পারে, তাহলে তার কবিতা মানুষজন গ্রহণযোগ্যতা পাবে না, তার কবিতা গ্রহণযোগ্য হবে না, বা তার কবিতা সবাই পছন্দ করবে না। বুঝা গেছে? অবশ্যই তার কি থাকতে হবে? A poet feels emotion deeply. Number 2, a poet share emotions With others.
একজন কবিকে অবশ্যই তার যে ইমোশন রয়েছে সেটা শেয়ার করবে অন্যদের সাথে। তার যে ইমোশনটা রয়েছে তার অন্যদের সাথে কি করবে? শেয়ার করবে। সহজ। A poet observe The world closely. একজন কবি অবজার্ভ বলতে কি পর্যবেক্ষণ করবে। দ্য ওয়ার্ল্ড ক্লোজলি, পৃথিবীটাকে বা গোটা বিশ্বটাকে খুব ক্লোজলি, খুব কাছ থেকে সেটাকে পর্যবেক্ষণ করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে ওয়ার্ল্ড বলতে আসলে কি আমাদের জীবনটাকে, আমাদের জীবনটাকে খুব ক্লোজলি সেটাকে কি করবে? অবজার্ভ করবে। স্মল যে থিং গুলো রয়েছে, ছোট ছোট জিনিস বিষয়গুলো রয়েছে, এগুলো ডিটেইলস চিন্তা ভাবনা করবে, সেটাকে অবজার্ভ করবে। বুঝা গেছে? জি ভাইয়া। তারপরে সেই বিষয়গুলোকে সে কি করবে? A poet puts feelings into words. এই বিষয়গুলোকে খুব ক্ষুদ্রভাবে অবজার্ভ করার পরে সেই যে ফিলিংস গুলো রয়েছে সেখান থেকে যে ফিলিংস পাবে, অনুভূতি আসবে, আবেগ আসবে, সেটা কি ওয়ার্ডে রূপান্তরিত করবে, অর্থাৎ কবিতায় রূপান্তরিত করবে। বুঝতে পারছেন? A poet acts as a teacher. কবিরা কি আমাদের শিক্ষা প্রদান করে? করে দাদা। একজন কবি ইন্সপায়ার করে, কবি মানুষদেরকে কি করে? ইন্সপায়ার করে এবং তাদেরকে চিন্তা করতে বাধ্য করে বা চিন্তা করায়, তাই না? করায় কিনা? ইন্সপায়ার পিপল। A poet inspires people and makes them think. তাদেরকে চিন্তা করে, চিন্তা করতে তৈরি করে। আমাকে চিন্তা করাচ্ছে এমন একটা কবিতার লাইন রয়েছে, তুলে ধরেছে, সেই কবিতাটি পড়ে, কবিতার লাইনটি পড়ে আমাকে চিন্তা করতে বাধ্য, আমি চিন্তা করতে বাধ্য হচ্ছি সেই বিষয়টা। এই জন্য বলছে a poet acts as a teacher, একজন শিক্ষক হিসেবে। A poet, কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। A poet shows beauty in life and nature. একজন কবি অবশ্যই কি দেখাবে? আমাদের জীবনের যে সৌন্দর্য রয়েছে, আমাদের জীবনের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমাদের সুখ দুঃখ থেকে শুরু করে সবকিছু বিষয় তিনি তুলে ধরবেন। সাথে কি? নেচার। নেচার দ্বারা আসলে কি বোঝাচ্ছে? মানুষের বিহেভিয়ার। মানুষের বলতে আসলে প্রকৃতি এবং মানুষের আচার আচরণ সব বিষয়গুলোই তিনি তার কবিতার মধ্যে তুলে ধরবেন। ক্লিয়ার? জি ভাইয়া। A poet connects with others. এটা দ্বারা আসলে কি বোঝায়? তো এই যে কবি একজন রয়েছে, কানেক্টস উইথ আদার, একজন পোয়েট কানেক্টস উইথ আদার, অর্থাৎ ইমোশনাল, এমন একটা ইমোশনাল বন্ড ক্রিয়েট করতেছে কার সাথে? অন্যদের সাথে। কবিতাটা লিখেছেন তিনি, এবং কবিতাটা তিনি লিখেছেন, আমরা যারা পড়তেছি আমাদের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। ডাহ, কবিতাটা আমার খুবই ভালো লাগছে, কবিতাটা আমার মনের মধ্যে গেঁথে গেছে, কবিতাটি আমার মনের কথা বলেছে। অবশ্যই তাহলে তার চিন্তা ভাবনা, সে চিন্তা করছে, ওই যে অবজার্ভ করছে, তার সাথে আমার কি একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। অর্থাৎ অবশ্যই একজন কবি কি হবে? ইমোশনাল বন্ড তৈরি করবে কার সাথে? রিডারদের সাথে। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছেন? এই হচ্ছে একজন কবি কিভাবে মূলত কাজ করে সেটা। প্রশ্নটা বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে কোশ্চেন কি রয়েছে? How is Wordsworth's conception of poet different from that of the neoclassicist? নিওক্লাসিসিস্ট, হ্যাঁ ভাইয়া। অর্থাৎ এখানে কি কোন বিষয়টা তুলে ধরতে হবে? যে নিওক্লাসিসিস্ট যারা ছিল মূলত তাদের সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত পার্থক্যটা কি তুলে ধরেছেন আর কি তুলে ধরেননি, তাই না?
আমি যদি এটাকে এভাবে বলি, এটা হচ্ছে নিওক্লাসিসিস আর এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ছক করে যদি পড়াই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, নিওক্লাসিসিস্ট মূলত কি, তারা কি করে, কি ফলো করে? স্ট্রিক্ট রুলস। ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডাস নট। সে কি স্ট্রিক্ট রুল ফলো করে? না। এরা কোন জিনিসটাকে ফোকাস করে বলেন তো? অ্যারিস্টোক্রেটিক বিষয়। রিজন, কারণ, লজিক, অর্ডার, এই জিনিসগুলোকে তারা ফোকাস করে। আর ইনি কোন জিনিসটাকে ফলো করে? ফিলিংস, তাই না? জি ভাইয়া। এরা কি স্ট্রাকচার ফলো করে কিনা? বলেন, কথা বলেন, কথা না বললে কেমন হবে ভাই? ভাইয়া করে। শোনেন শোনেন, একটা বিষয় বলি, এভাবে ক্লাসটা নেওয়া কি সুবিধা হচ্ছে না আপনাদের সমস্যা হচ্ছে? মন্তব্য বলেন, মন্তব্য বলেন। নাকি আপনাদের সুবিধা হচ্ছে? নাকি জি ভাইয়া সুবিধা হচ্ছে। স্ক্রিনের মধ্যে পড়াবো আপনাদের? বলেন। না ভাইয়া বলতে পড়ান। কে কে স্ক্রিনে পড়ানোর পক্ষে আছেন বলেন তো? ভাইয়া এভাবেই ঠিক আছে। নাসমা সুলতানা হাসি, আপনি বলছেন একটা যুক্তি তুলে ধরেন কেন স্ক্রিনের মধ্যে পড়াইলে ভালো হবে আপনার কাছে মনে হচ্ছে? ভাইয়া এখন যেভাবে পড়াচ্ছেন ওইভাবে পড়াইলে ভালো হবে। আমি ভুলে হ্যান্ড রাইজ করি। কেউ কি এর বিপক্ষে আছেন? কোনো সমস্যা নাই, ওপেনলি আপনি বলতে পারেন, সমস্যা নাই। আমি আপনাদের সেই পাওয়ার দিয়ে দিলাম, ক্ষমতা, যে বলেন না ভাইয়া বলছে এর বিরুদ্ধে যাওয়া যাবে না, এমনটা করবো না। আমরা যদি পড়াটা নাও করি, মানে আপনি যে পড়াচ্ছেন ওই পড়াটাও মনে থাকবে, পরীক্ষার হলে কিছু হইলেও লেখা যাবে। আমি সেটাই বলতে যাচ্ছি যে আমার কথাগুলো যদি কেউ মনোযোগ সহকারে শোনে এবং তার যদি ফ্রি হ্যান্ড রাইটিং একটু ভালো হয় বা কথাটা শুনে লিখতে পারে, কোনো একটা ওয়ার্ড যদি বুঝতে পারেন আপনি, বা আমার কোনো কথা একটা ওয়ার্ড, একটা শব্দ যদি মাথায় থাকে আপনার, আপনি ওটা দিয়ে 2-4-5টা বাক্য লিখে ফেলতে পারবেন যে ভাই এটা পড়াইছিল এই কোশ্চেনটাতে এই বিষয়টা, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। যদি যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আছে তারা লিখতে পারবে। আচ্ছা, কেউ বিরোধিতা করতেছেন না তো? না ভাইয়া। থাকলে বলেন। ক্লাসিসিস্ট এবং উইলিয়াম ওয়াটসন, যেখানে তারা স্ট্রিক্ট রুলস ফলো করে, আর উইলিয়াম ওয়াটসন ফলো করে না, ডাজ নট ফলো দা স্ট্রিক্ট রুলস। সে ভেরি সিম্পল ওয়েতে কি কবিতাটা লিখে। রিজন, এরা মূলত কোন বিষয়টাকে ফলো করে? রিজন, অর্ডার, লজিক, এই বিষয়গুলো তারা ফোকাস করে। আর উইলিয়াম ওয়াটসন ফিলিং এন্ড ইমোশন, এই বিষয়টাকে তিনি ফোকাস করেন। এরা স্ট্রাকচারকে বেশি ফোকাস করে। কি করে? নিওক্লাসিসিস্ট যারা ছিল তারা মূলত স্ট্রাকচার, আর এই যে উইলিয়াম ওয়াটসওয়ার্থ ইনি এক্সপ্রেশনকে ফোকাস করে। অর্থাৎ তারা মূলত কি, তারা একটা ফর্মাল স্টাইলে লেখার চিন্তা ভাবনা করে। কারা? এই নিওক্লাসিসিস্টরা ফর্মাল স্টাইলে লিখবে। অন্যদিকে উইলিয়াম ওয়াটসওয়ার্থ এটা কিভাবে লিখবে? স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াস। ওই যে লাইনটা লিখে দিবেন, দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ আ পাওয়ারফুল ফিলিংস। বুঝতে পারছেন? স্বতঃস্ফূর্ত ভাবে। এই জন্য বলছে এক্সপ্রেশন। ক্লিয়ার? এরা কি ফলো করে? ট্র্যাডিশন বলতে কি? ঐতিহ্য। ওই যে নিয়ম নীতি রয়েছে, নিয়মগুলোকে ফলো করবে, এইভাবে কবিতা লিখতে হবে, এই জিনিসটা অ্যাড করা যাবে না। নিয়মগুলো, ট্র্যাডিশন, ঐতিহ্যকে ফলো করতেছে। আর অন্যদিকে ইনি কি করতেছে? কাকে ফলো করতেছে? নেচার, তাই তো? নাকি অন্য কিছু? জি ভাইয়া, নেচারকে ফলো। এরা কেমন ওয়ার্ড ইউজ করতেছে? রিচ ওয়ার্ড বা ফ্যান্সি ওয়ার্ড। দিলাম রিচ, এই যে আপনি নিজেই বুঝতে পারতেছেন, রিচ ওয়ার্ড বা ফ্যান্সি ওয়ার্ড। ইনি সিম্পল ওয়ার্ড, অথবা আমি যদি এটাকে বলি কমন ওয়ার্ডস। সমস্যা আছে? জি না।
তাহলে কি এই যে পার্থক্যগুলো এগুলো তুলে ধরতে পারবেন না পরীক্ষা যদি আসে? জি ভাইয়া। আচ্ছা, এই জিনিসগুলো যদি এখন ব্রড কোশ্চেনেও আসে আপনি লিখতে পারবেন না? জি ভাইয়া। ভাই এক্সামে কি প্যারা করে লিখবো নাকি আপনি যেভাবে দেখালেন এইভাবে লিখবো? এটা তো আমি জাস্ট আপনাদের সহজ করে কম সময়ে বোঝার জন্য এইভাবে দিলাম, ইজিলি বুঝতে পারেন ছক করে দিলাম। আপনাকে এটা অবশ্যই এই স্ট্রিক্ট রুলস গুলো সম্পর্কে লিখতে হবে, ইনি যে ফলো করেন না সেটা তুলে ধরতে হবে, প্যারা করে লিখতে হবে। এটা তো পড়া মনে রাখা নিনজা টেকনিক জাপান ভাইয়া। হ্যাঁ, এটা তো পড়া মনে রাখার নিনজা টেকনিক জাপান ভাইয়া। জি বোঝা গেছে? জি দাদা। তারপরে কি আছে? Why did Wordsworth preface to lyrical? এটা তো হচ্ছে সবথেকে সহজ কোশ্চেন মনে হচ্ছে আমার। প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালেন্স তিনি কেন লিখেছেন? হ্যাঁ, কোন কথা কোন? জি ভাইয়া। কি লিখছে এটা? To explain ideas about poetry. এদের আসলে কি বোঝায়? ব্যাখ্যা করার জন্য ধারণা কবিতা সম্পর্কে ধারণা ব্যাখ্যা করে। শুরু করছেন রোমান্টিক এজটাকে? তার লিরিক্যাল ব্যালেন্স পাবলিকেশনের মাধ্যমে। To explain ideas about poetry, অর্থাৎ তার তো একটা কি আইডিয়া রয়েছে না? রোমান্টিক এজটা শুরু করছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড এস.টি. কলেরিজ মিলে, তাহলে তাদের তো নিজস্ব একটা আইডিয়া রয়েছে। আইডিয়াগুলো কি কি সেগুলো আমাদের এখানে তুলে ধরতে হবে। জাস্ট টু এক্সপ্লেন অ্যাবাউট হিজ এক্সপ্লেন আইডিয়া অ্যাবাউট হিজ পোয়েট্রি বা অ্যাবাউট পোয়েট্রি সম্পর্কে তাদের আইডিয়া, এটাই হবে। এটা কি বোঝা গেছে বা বুঝতে পারছেন কিভাবে আসলে কবিতা লিখতে হয়? সেই কথাগুলোই তো বলছেন নাকি? কি ওরসওয়ার্থ আর টেইলর দুজনেরই আইডিয়াস? হ্যাঁ, যেহেতু ওয়ার্ডসওয়ার্থের কথা আমরা পড়তেছি, সেহেতু ওয়ার্ডসওয়ার্থকে ইনক্লুড করব, যে তিনি আসলে প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালেন্স তো আসলে কলেরিজ লেখা নাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে, তাহলে তার আইডিয়াটা তো প্রকাশ করতে চেয়েছেন সেখানে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি? টু অপোজ, বিরোধিতা করেন কিসের? নিউ ক্লাসিক্যাল ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ এন্ড একটু আগে তো বললাম এগুলা স্ট্রিক্ট রুলস। এটা কি আলাদা করে বুঝাইতে হবে আপনাদের? জি না ভাইয়া। ভাইয়া। সাপোর্ট এভরিডে ল্যাঙ্গুয়েজ, এটাকে সাপোর্ট করছেন কিনা তিনি? হ্যাঁ ভাইয়া। টু শো দ্য ইম্পর্টেন্স অফ নেচার, তাই না? জি ভাইয়া। পার্সোনাল এক্সপেরিয়েন্স তিনি শেয়ার করছেন কিনা? হ্যাঁ ভাইয়া। ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম এন্ড ফ্রি, শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, এগুলা কি তার? এই নেচার এবং পার্সোনাল এক্সপেরিয়েন্সই তো শেয়ার করছেন। জি ভাইয়া। তারপর কি বলা যায়? ফাইনালি টু ডিফেন্ড হিজ পোয়েমস ইন লিরিক্যাল ব্যালেন্স, তিনি যে এই কবিতাগুলো লিখেছেন লিরিক্যাল ব্যালেন্সের কবিতাগুলোকে, সেগুলোকে ডিফেন্ড করার জন্য, সেগুলোর পক্ষে কথা বলার জন্য, যে তিনি আসলে কেন লিখেছেন, কেন লেখা উচিত, এই বিষয়ে তো তিনি লিরিক্যাল ব্যালেন্সের মধ্যে
এই বিষয়টা ডিফেন্ড করার জন্য তার কবিতাগুলোকে ডিফেন্ড করার জন্য তিনি এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস লিখেছেন। ওকে, ডান। জি ভাইয়া। প্রশ্নটা সহজ না কঠিন? সহজ ভাইয়া। মাথায় থাকবে এগুলা, জাস্ট মাথায় রাখেন। মূলত আসলে কেন তার আইডিয়া যে রয়েছে লিখছে কেন আসতে পারে যে আইডিয়া পোয়েট্রি সম্পর্কে তার যে আইডিয়া সেটাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। এই যে স্ট্রিক্ট রুলস রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলোকে তিনি অ্যাভয়েড করেছেন, এর বিরোধিতা করেছেন। তিনি সাপোর্ট করছেন এভরিডে ল্যাঙ্গুয়েজ। তিনি কি মূলত নেচারকে দেখিয়েছেন এবং পার্সোনাল এক্সপেরিয়েন্সকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কি তার এই যে প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালেডস এর মধ্যে দুইজন মিলে লিখছেন, লিরিক্যাল ব্যালেডস দুইজন মিলে লিখছেন, তাই না? এসটি কলেরিস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে বিষয়টা রয়েছে, তার যে সেখানে লিরিক্যাল ব্যালেডস এর মধ্যে কবিতা ছিল, কতগুলো কবিতা ছিল? 19টা কবিতা ছিল। এই 19টা কবিতাকে কি করছেন? ডিফেন্ড করার জন্যই, তার কবিতাকে ডিফেন্ড করার জন্য তিনি এই প্রিভিয়াস টু লিরিক্যাল ব্যালেডস লিখছেন। ওকে, জি ভাইয়া। তারপরে কোশ্চেন কি রয়েছে? তারপরে শর্ট কোশ্চেন আর নাই ভাইয়া। আছে দাদা, 26 নাম্বারটা তো আছে। কি আছে 26 নম্বর? What does Wordsworth say about the language of poetry? ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, তার মানে কি বোঝাচ্ছে এখানে? ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি কি কি আছে বলেন? প্রথমত সিম্পল ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন কি বুঝতে পারছেন কিনা? ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার কি? সিম্পল ল্যাঙ্গুয়েজ, এভরিডে ওয়ার্ডস। আমি জাস্ট পয়েন্টগুলো লিখে দিচ্ছি, আপনি দেখেন। সিম্পল ল্যাঙ্গুয়েজ কি করে পোয়েট্রিকে? জি করে পাঠক পোয়েট্রি পাওয়ারফুল, মেক্স পোয়েট্রি পাওয়ারফুল। তাহলে সিম্পল ল্যাঙ্গুয়েজ মেক্স পোয়েট্রি কি করে? পাওয়ারফুল করে তোলে। পোয়েট্রি শুড, উচিত, কি উচিত? ফিল লাইক রিয়েল লাইফ। তারপরে কি বলা যায়? ফরমাল কারা লিখতো? ফরমাল ল্যাঙ্গুয়েজে কারা লিখতো? নিউক্লাসিক্যাল রাইটার। নিউ ক্লাসিসিস্ট, তাই না? তারা মূলত ফরমাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, কিন্তু তিনি বলছে পোয়েট্রি শুড নট বি টু ফরমাল। পোয়েট্রি অবশ্যই কি খুব বেশি পরিমাণে ফরমাল হওয়া উচিত নয়। এই বোঝা গেছে? কথা কোনটা বুঝতে বলেন তো? বুঝেছি। সবাই সবাই কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? এই ফেসবুক লাইভে যারা আছেন বুঝতে কি সমস্যা হচ্ছে কারো? বুঝতে পারছি ভাইয়া। লাস্টটা কি লিখছেন? লাস্ট একদম লাস্টেরটা পোয়েট্রি শুড নট বি টু ফরমাল। এই ফরমালটা কারা ইউজ করতো? নিউ ক্লাসিসিস্টরা ইউজ করতো। তো এই জন্য বলছে পোয়েট্রি শুড নট বি টু ফরমাল, অর্থাৎ ফরমাল, অধিক মাত্রায় ফরমাল হওয়া উচিত নয় বলে মনে করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে কি আছে? ব্রড। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের পরীক্ষা কবে? 24 তারিখ থেকে। 24 তারিখ। জি ভাইয়া। আজকে আর ভালো লাগতেছে না, কি করবো বলেন? ভাইয়া আর ভালো লাগতেছে না। তাহলে আজকে থাক ভাইয়া। আমরা ব্রড গুলো পড়ে নিব, যার যেখানে সমস্যা সবাই গ্রুপে বলবে। আচ্ছা, না না ভাই, আপনি নিয়ে না আরে আপনি পড়াবেন, নিজে নিজে বলা হবে না। ভাইয়া পরে পড়াই দিন। ভাইয়া আপনি পরে পড়াই দিন। ওকে ভাইয়া আমরা পড়ে নেব। হ্যাঁ ভাই, আপনি পড়াই দিতে হবে। আমি বলে দিব, বুঝছেন? আগামী ক্লাসটা হওয়া পর্যন্ত, আগামী ক্লাস নেক্সট ক্লাসে
আমি ব্রডের যে পয়েন্ট গুলো রয়েছে পয়েন্ট গুলো বুঝাই দিব না, একটু বুঝাই দিয়ে তারপর শুরু করবো। ওকে ভাইয়া ওকে কালকে ক্লাস নেবেন? হ্যাঁ কালকে ক্লাস নেব। তো ভাইয়ার ক্লাস দেখলাম যে ভাইয়ার রিপন ভাইয়ার। কালকে রিপন ভাইয়ের ক্লাস আছে? জি ভাইয়া, রুটিনে ভিক্টোরিয়ান পোয়েট্রি দেওয়া আছে দেখলাম। আচ্ছা দেখি তাহলে আমরা যেগুলো অন্য সময় নিয়ে নেবো, উনি যদি রাতে নেয় রাতের বেলা নিয়ে নেন তাহলেই তো হবে। রাতে ফোর্থ ইয়ার ক্লাস আছে আপু, রাতে তাহলে ভাইয়া ডিটেলস ব্যাকটা না শেষ করলে ভালো ছিল। যে কোনো একটা সময় আমরা বের করে ফেলবো, যে কোনো একটা সময়, বা দুপুরের দিকে করবো একদিন কষ্ট করে, একদিন দুই দিন কষ্ট করে দুপুরের সময় করবো, একদিন ক্লাস করবো, সমস্যা হবে না। ভাইয়া না হলে ঈদের আগা দিন করেন, মানে ওই 2 দিন তো বন্ধ দিছে ভাইয়া না ঈদের জন্য, 29 তারিখ মেবি, ওই দিন নিয়েন। সময় আছে, সমস্যা নাই, আমরা শেষ করে ফেলবো। আচ্ছা প্রশ্নগুলো হ্যাঁ ক্লাসটা ঈদের দিন নিয়েন। হ্যাঁ সমস্যা নেই, ঈদের দিন নেবো, ঈদের আগের দিন নেবো, ঈদের পরের দিন নেবো, প্রতিদিন নেবো, সমস্যা নেই। কোথাও আমরা ঘুরতে যাই না, আমরা বাড়িতেই বসে থাকি। ঘুরতে যান না, বাকিরা তো ঘুরতে যায়। না ভাইয়া আমরাও চাই না, ক্লাস নিয়ে। আপনি তো বিবাহিত, আপনি আর কি ঘুরবেন? ভাইয়া ক্রিটিসিজমটা একজনে শেষ করে ফেললে ভালো ছিল না? তাহলে শেষ করি, আসেন। না ভাই আজকে আর না। না ভাইয়া আপনার খারাপ লাগতেছে, সমস্যা নেই, আপনি করে নিয়েন। ওকে লেটস স্টার্ট। ভাইয়া সময় তো আছে, ঈদের আগের দিন তো সময় আছে, এত প্যারা নেই, এত কিছু নেই, আবার পড়াটা তো শিখেও লাগবে, ঠিক না? ব্রড যে আপু বলছেন উনি কি সব শেষ করবে আজকে? 12 নম্বর কোশ্চেন কি আছে? 12 নম্বর কোশ্চেন কি আছে বলেন। ভাইয়া আজকে আর লাগবে না। ভাইয়া থাক, ভাইয়া মাথা ঘুরতেছে। মাথা ঘুরুক, মাথা ঘুরলে ভাইয়া যে আপু নিজে বলছে সে নিজেও পড়া শেষ করবে না, শুধু শুধু বলছে আর কি। Why is Wordsworth preface to lyrical ballads considered the manifesto of romantic movement? এই preface to lyrical ballads কি বলা হচ্ছে? রোমান্টিক মুভমেন্টের ম্যানিফেস্টো বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এটা হচ্ছে কি একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? পোয়েট্রির মধ্যে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ a big change in poetry, a big change in poetry. লিরিক্যাল ব্যালাডস কি প্রদান করবে? একটা নিউ আইডিয়াস। কার এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস নিউ আইডিয়াস একটা প্রদান করতেছে। কার নিউ আইডিয়া? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা নতুন আইডিয়া প্রদান করতেছে, যেখানে মূলত ওল্ড যে নিয়ম নীতিগুলো রয়েছে, কি ওল্ড পোয়েট্রি বলতে আসলে কোনগুলোকে বোঝাচ্ছে বলেন তো? যেখানে মূলত স্ট্রিক্ট রুলস, যেখানে মূলত ফেন্সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। কোথায় ব্যবহার করা হতো? নিউ ক্লাসিক্যাল এজের কথা বলা হচ্ছে, বা নিউ ক্লাসিসিস্ট পোয়েটদের কথা বলা হচ্ছে। তাদের এই সবগুলা বাদ দিয়ে তিনি একটা নতুন আইডিয়া প্রদান করতেছেন। দ্যাট ইজ ওয়াই কিন্তু বলা হচ্ছে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কে ম্যানিফেস্টো অফ রোমান্টিক মুভমেন্ট। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া ম্যানিফেস্টোতে কি বলছেন বুঝি নাই, নেট ছিল না। ম্যানিফেস্টো বলতে আসলে কি বুঝেন আগে সেটা বলেন। ম্যানিফেস্টো জিনিসটা কি? ভাই এটাই বুঝি না, ম্যানিফেস্টোটা কি? কে বুঝেন বলেন তো? ভাইয়া ঘোষণাপত্র। ম্যানিফেস্টো হচ্ছে ঘোষণাপত্র। কেন আসলে এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কে রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ রোমান্টিক যে শুরু হলো, রোমান্টিক পিরিয়ড শুরু হলো, রোমান্টিক শুরু হওয়ার পরে রোমান্টিক মুভমেন্টের ম্যানিফেস্টো বলা হয়, ঘোষণাপত্র বলা হয়। কেন? এই কারণেই বলা হয় কারণ এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নতুন একটা পোয়েট্রির আইডিয়া, ধারণা পাবো আমরা, এবং পুরনো যে বা নিউ ক্লাসিক্যাল এজের যে কবিতা ছিল, ওল্ড আইডিয়াস বা স্ট্রিক্ট রুলস বা ফেন্সি ল্যাঙ্গুয়েজ, এটার কি বিরোধিতা করেন এবং নতুন করে একটা পোয়েট্রি শুরু হয়। এই জন্য বলছে a big change in poetry. ক্লিয়ার? জি ভাইয়া। নেক্সট কি আছে? পোয়েট্রি শুড শো
এভরিডে লাইফ, পোয়েট্রি শুড শো এভরিডে লাইফ, অর্থাৎ পোয়েট্রি উচিত কি এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে এই দৈনন্দিন জীবনটাকে কবিতার মধ্যে ইনক্লুড করা বা সেটাকে দেখানো উচিত বলে মনে করেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ তিনি মূলত শুধুমাত্র রিচ পিপলদের নিয়ে কথা বলবেন, রিচ পিপলদের নিয়ে কবিতা হবে তা কিন্তু নয়। তাহলে তাদেরকেও নিয়ে হবে, কমন পিপল যারা রয়েছে তাদেরকে নিয়েও কবিতা লিখতে হবে। সেখানে হতে পারে শেফার্ড থাকতে পারে, সেখানে শেফার্ড বলতে আসলে কি ফার্মার্স, ওয়ার্কার্স থেকে শুরু করে সব কমন পিপল যারা রয়েছে, শ্রমিক থেকে শুরু করে সবাই থাকবে। অর্থাৎ এভরিডে লাইফ বলতে আসলে সেই জিনিসটাকেই বোঝানো হয়। ক্লিয়ার? রিচ পিপল নিয়ে কবিতা লিখতো? আপনি কি রিচ পিপল নিয়ে কবিতা লিখেছিলেন? না, রিচ পিপল নিয়ে উনি হচ্ছে ওয়েট নিওক্লাসিস্টরা। নিওক্লাসিস্টরা তার মানে এখানে তার বিরোধিতা করছে, শুধুমাত্র যে রিচ পিপলদের নিয়ে কবিতা হবে এমনটা নয়। তিনি বলতেছেন কমন পিপলদেরকে নিয়ে কবিতা লিখতে হবে, সাধারণ। সেখানে থাকতে পারে ওয়ার্কার্স, ফার্মার্স, শেফার্ড। ক্লিয়ার আপু? জি ভাইয়া। গুড। না, সবথেকে বেশি প্রশ্ন করে আমাদের এই আপু ফাতেমাতুজ জোহরা। আমি ক্লাসের মধ্যেও তিনি প্রশ্ন করতেন, মাঝে মধ্যে আমার খুব ভালো লাগতো, মাঝে মধ্যে আমার বিরক্ত লাগতো। বিরক্ত লাগতো তখন যখন মূলত আমি জিনিসটা বুঝিয়েছি তারপরেও তিনি প্রশ্ন করেন, তখন আমার বিরক্ত লাগে। বাট যখন তিনি ফার্স্ট টাইম প্রশ্ন করে যে আমি বলার পরে বুঝি নেই ভাইয়া, তখন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্রশ্ন করবেন। ওকে দেন। আচ্ছা, poetry should be simple and real. সিম্পল অ্যান্ড রিয়েল। ওকে, এখানে আসলে আমিও চিন্তা করলাম যে ক্লাসটা হওয়া উচিত। এখানে আবার এটা যদি আমি গ্যাপ দিয়ে দেই বা পরে নেই তাহলে আবার বেশি ঝামেলা হয়ে যাবে, পরে কভার করা আরো বেশি সমস্যা হয়ে যাবে। এই জন্য চিন্তা করলাম নিয়ে নেই, একটু কষ্ট হইলেও নিয়ে নিই। আচ্ছা, পোয়েট্রি শুড বি সিম্পল অ্যান্ড রিয়েল। পোয়েট্রি শুড বি সিম্পল অ্যান্ড রিয়েল, অর্থাৎ পোয়েট্রি কি হতে হবে? অবশ্যই সিম্পল হতে হবে, সাধারণ এবং যেখানে মূলত কি ছিল, এই যে ওল্ড পোয়েট্রি বা আমাদের নিউ ক্লাসিক্যাল পোয়েট্রি কি ছিল, বেশি আর্টিফিশিয়াল ছিল, ছিল কি না? আর্টিফিশিয়াল বলতে আসলে কি বুঝি আমরা? কৃত্রিম। কৃত্রিম দ্বারা আসলে কি বোঝায়, কি বোঝাচ্ছে কৃত্রিম দ্বারা? মানে যা রিয়েল না, মানে প্রকৃত না, তৈরি করা যেখানে মূলত ন্যাচারালটাকে বোঝায় না। মানে আসলে আমার যে ইমোশনটা আসতেছে সেটা তো আমাকে ন্যাচারাল আসতে হবে। এখন আমি যদি এমন একটা বলা হলো যে তুমি কান্নার অভিনয় করো, কান্নার অভিনয় করো বা আবেগপ্লুত হওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে আমাকে কিন্তু কি করতে হবে? মিউট করে নেন প্লিজ, এটা প্যারাদায়ক, এটা প্যারাদায়ক। ক্লাসের সময় অন্য কোনো নয়েজ হলে অ্যাটেনশন ব্রেক হয়, নট অনলি মি বাট অলসো আপনাদের যারা ক্লাস করতেছেন তাদের মধ্যে। দেখা গেল সেই যদি অতিরিক্ত কেউ কথা বলে সেদিকে ফোকাসড হয়ে যাবে, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো তখন কানে ঢুকবে না। সুতরাং কনসাস, সচেতন হওয়ার চেষ্টা করেন। যতটুকু ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন, আশা করি কাজে লাগবে। এই কথাগুলো আমার ভালো লাগবে না আপনাদের, যারা পড়াশোনা করে আসছে এতদিন থেকে তাদের ভালো লাগবে, অর্থাৎ তাদের এই জিনিসগুলো খুব ইজি মনে হবে। যেগুলো আমি পড়ছি, উনি শেষ করে ফেলছে, যারা শেষ করছে তার কাছে অনেক ইজি হবে এবং তাদের কাছে অনেক ইফেক্টিভ মনে হবে যে দিস ইজ দ্য বেস্ট ক্লাস ফর মি, এরকমটা তাদের কাছে মনে হবে। যারা মূলত ক্লাস করে নাই, আগে ক্লাস করে নাই বা তার গ্যাপ ছিল, ফার্স্ট টাইম ক্লাস করতেছে, এগুলো জিনিস পড়তেছে, তার কাছে একটু হার্ড হবে, তার কাছে একটু হার্ড হবে। তারপরে যদি সে এই ক্লাসটা করার পরে সে পড়ে, তার কাছে ইজি হবে, এতটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে। ওকে, তো আর্টিফিশিয়াল বলতে আসলে কৃত্রিম বলতে আসলে রিয়েল যে ইমোশনটা রয়েছে সেটা রিয়েল ইমোশনটা আসলে ক্রিয়েট হয় না। যেখানে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি পোয়েট্রিকে কি বলছে, ন্যাচারাল হতে হবে, আর্টিফিশিয়াল ন্যাচারাল হতে হবে, ফুল অফ ইমোশন থাকতে হবে, ফুল অফ ইমোশন থাকতে হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে হবে।
সবাই যাতে খুব সহজে বুঝতে পারে সেই রকম হতে হবে। বুঝতে পারছেন? এই জন্য জি ভাইয়া। সিম্পল এন্ড রিয়েল হতে হবে, আর্টিফিশিয়াল না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কি গুরুত্বপূর্ণ? নেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পোয়েট্রি। তাহলে নেচারটা কি খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি, এই নেচারের সাথে আমাদের যে হিউম্যান ফিলিংস রয়েছে সেটা কি কানেক্টেড, সেটা কি খুব ক্লোজলি কানেক্টেড। কেন কানেক্টেড বলেন তো? কেন কানেক্টেড? আপনার কাছে কেন কানেক্টেড মনে হচ্ছে? নেচারের সাথে আমাদের যে হিউম্যান ফিলিংস রয়েছে, কি বলছি? হিউম্যান ফিলিংস। বলেন তো, একজন বলেন তো, কে বুঝতে পারছেন যে আসলে হিউম্যান ফিলিংসটা কেন কানেক্টেড? হিউম্যান ফিলিংস গুলা হচ্ছে প্রকাশ পায় নেচারের মাধ্যমে, এই জন্য কানেক্টেড। একটা মানুষের অনুভূতি সবকিছু তার নেচারের উপরে আর কি, মানে নেচারের মাধ্যমে আর কি প্রকাশ পায়। কেউ একজন এই যে নেচারের সাথে হিউম্যান ফিলিংস কিভাবে কানেক্টেড আমাকে একটু বোঝান, এক্সপ্লেইন করেন। কে বুঝতে পারবে? আমরা প্রকৃতির সাথেই বড় হচ্ছি, প্রকৃতির কাছে আমরা আছি, এগুলো থেকে শিখি, এই কারণে। আর কেউ? হিউম্যান ফিলিংস গুলাই আর কি ন্যাচারাল। হ্যাঁ, হিউম্যান ফিলিংস গুলাই তো ন্যাচারাল, আর্টিফিশিয়াল ভাবে তো আর ফিলিংস প্রকাশ করা যায় না। একটু এভাবে ভাবি তো, হিউম্যান ফিলিংস, কষ্টে থাকলে, এই কথাগুলো তো বলছি আমি ক্লাসে, যে মানুষ যখন খুবই সমস্যায় থাকে, প্রবলেমে থাকে, মানুষ যখন হতাশায় ভোগে, মানুষ যখন ফ্রাস্ট্রেশনে থাকে, মানুষ যখন ডিপ্রেশনে থাকে, তখন মানুষজন, আপনার বন্ধু বান্ধব, আপনি খুব হতাশ হয়েছেন, আপনি কি করতেছেন? চুপচাপ রয়েছেন, তার কারোর সাথে তেমন কথা বলতেছেন না, আপনি কোনো একটা কারণে ডিপ্রেস, সেটা আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলির লোকজন জানে, তখন সেটা কি করে? মানুষজন বাইরে যায়, যে এখানে ঘুরে আসো, ওখানে ঘুরে আসো, প্রকৃতির মাঝে যাও, প্রকৃতির মাঝে গেলে সেখানে ভালো লাগে। বলে না আপনাকে যে মন খুব খারাপ, যাও একটু ওখানে ঘুরে আসো, চলো ওই জায়গাটা যাই, দোস্ত ওই জায়গাটা যাই, ওই জায়গাটা খুব সুন্দর, ওই জায়গাটা যাই ঘুরে আসি, মনটা ভালো থাকবে। বলে কি না এই কথাগুলা? কার ক্ষেত্রে বলে না? কোন বন্ধু বান্ধব বলে না, কোন ফ্যামিলির লোকজন বলে না? আছে এমন কেউ? না। এই যে আপনার স্যাডনেস, এই স্যাডনেসটা কি আপনার তো ফিলিংস নাকি, না অন্য কিছু? এই ফিলিংস তাহলে কি নেচারের সাথে কানেক্টেড নাকি কানেক্টেড নয়? কানেক্টেড। সেটাই তো বোঝা গেছে, এবার ক্লিয়ার, মাথায় থাকবে। কি ইজি হইছে? জি ভাইয়া। Inspired by the French Revolution, তিনি আসলে এটা কেন লিখছেন? ম্যানিফেস্টো বলা হচ্ছে কেন? কারণ এই যে ফ্রেঞ্চ রিভলিউশন, এই ফ্রেঞ্চ রিভলিউশনে তিনি গেছিলেন কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখেছেন তিনি এই ফরাসি বিপ্লবের মধ্যে, এই যে ফরাসি বিপ্লবের মূল মটো কি ছিল? যদি না বলতে পারেন ধরে পিটাবো আপনাদের, আজকে ক্লাস নেব না, এখানেই বন্ধ ক্লাস। হোয়াট ইজ দ্য মোটো অফ ফ্রেঞ্চ রিভলিউশন? হোয়াট আর দ্য মোটোস? Equality, liberty, and fraternity. ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি। বাকিরা শেষ, খতম। কি হবে আপনাদের দ্বারা? এই ফ্রেঞ্চ রিভলিউশন আপনারা সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসতেছেন, এবং বিভিন্ন জায়গায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলেই ফ্রেঞ্চ রিভলিউশনের কথা আসে, যে সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েছে, আসে কিনা? তাইলে ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর একটা কি লিবার্টি, এই তিনটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনের মোটো।
তো এই ফ্রেন্ডস রেভলিউশন যখন হয় তখন কি মানুষের মধ্যে এত দ্বন্দ্ব, এত বিবাদ, এত ঝামেলা, মানুষের মধ্যে ইকুয়ালিটি, এরিস্টোক্রেট ফ্যামিলিদের জন্য আলাদা ভাবে তাদেরকে ট্রিট করা হতো, আর হচ্ছে লোয়ার ক্লাস পিপল যারা ছিল তাদের আলাদাভাবে ট্রিট করা হতো। ফ্রেঞ্চ রেভলিউশনে 3টা শ্রেণীতে বিভক্ত করা হতো, সেগুলো আলোচনা করতে হলে বহুত বিষয়। তো এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখেছে মানুষের মধ্যে যে এত দ্বন্দ্ব বিবাদ, তো এই সবকিছু চিন্তা করে তিনি মানুষদেরকে কি কথায় নিয়ে আসতে যাচ্ছেন যে কবিতাটা সবার জন্য হয়ে যাবে, কনসোলেশনের একটা জায়গা হবে, সান্ত্বনার একটা জায়গা হবে এই পোয়েট্রি, যাতে করে কবিতা পড়ে এই যে হানাহানি দ্বন্দ্ব চলতেছে এগুলা কি মানুষের মধ্যে রয়ে গেছে, এগুলা থেকে মানুষজন যেন সান্ত্বনা পায়, মানুষের যেন আরাম পায়, মানুষ যেন অন্যদিকে ধাবিত হয়, অর্থাৎ অন্যদিকে বলতে আসলে শান্তির দিকে ধাবিত হয়। সেজন্য মূলত তিনি সবার জন্য কবিতা করে দিয়েছেন, সবার সিম্পল ওয়েতে তিনি লিখছেন, যেখানে মূলত তিনি তার ইমোশন, ডিপ ইমোশন, তার উইজডম, এগুলো সবগুলাই তিনি প্রকাশ করেছেন কবিতার মধ্যে। এই জন্য বলছে ইন্সপায়ার্ড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এই ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা সে অনুপ্রাণিত হয়েছিল। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এন্ড ফাইনালি আর নিউ ফ্রেঞ্চ রিভলিউশন 1789 সালে না হইছে? হ্যাঁ a new beginning for poetry 1799 সালে হয়েছিল এবং 99 সাল পর্যন্ত 10 বছর। a new beginning for poetry অর্থাৎ এখানে মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিছু প্রবলেম তুলে ধরেন। কোন প্রবলেমগুলো তুলে ধরেন? ওই যে নিও ক্লাসিক্যাল ওল্ড পোয়েট্রি মানে হচ্ছে নিও ক্লাসিক্যাল পোয়েট্রি, এবং সেটা যে কমপ্লিকেটেড সেই বিষয়টাকে তুলে ধরেন। এই বিষয়গুলোকে তুলে ধরে এই বিষয়গুলো থেকে সহজভাবে নিয়ে আসার জন্য নতুন একটা পোয়েট্রি শুরু করেন। সেটা কি? তার হচ্ছে আ নিউ বিগিনিং ফর পোয়েট্রি। ওই যে আমরা পড়ছিলাম না, একটু আগে পড়লাম না, কি পড়ছিলাম? নিউ আইডিয়াস অ্যাবাউট পোয়েট্রি পড়ছি না? তাহলে ইনি কি নতুন ভাবে লেখা শুরু করছেন না? নতুন সবকিছু, আগের যত নিয়ম কানুন রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নতুন ভাবে কবিতা লিখতে শুরু করছেন। এজন্য বলা হচ্ছে a new beginning for poetry. Clear? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি প্রশ্ন রয়েছে? Comment on the historical significance of Wordsworth's preface to Lyrical Ballads. কয়টা বাজে? কতক্ষণ হয়েছে? ভাইয়া 12:23 ফ্রাইডে। না, আর এনার্জি পাচ্ছি না, আজকে থাক ভাইয়া। জি ভাই, আজকের মতো থাক। টনি চক্রবর্তী, আপনি লিখছেন কি ইকুয়ালিটি? ওটা কি ইকুয়ালিটি বানান হয়েছে আপনার? ইকুয়ালিটি বানান ঠিক করেন। কমেন্ট করছে 3টা মটো, উনি লিখছে কোয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। ঠিক আছে, ইকুয়ালিটি বানানটা ভুল হয়েছে, একটু কারেকশন করে নিন। মোটামুটি এই কয়েকটা কোশ্চেন থাকলো, আর বাকি যে কোশ্চেন গুলো আছে একটু পড়ে নেবেন সবাই, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, দিলে একটু গ্রুপে দিলে ভালো হতো। কি বুঝি নাই? বলছি নেক্সট কোশ্চেন গুলো যদি একটু গ্রুপে দিতে ভালো হতো। বই নেই আপনার কাছে? না ভাইয়া। আরে প্রশ্ন ভাইয়া গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ, সবগুলা প্রশ্ন করছে। সবগুলা প্রশ্নই পোস্ট করা আছে আপু, একটু খালি খুঁজে বের করে নিতে হবে আপনাকে, অথবা আমাদের যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। গ্রুপে দেওয়া আছে, আবার দিয়ে দিন তো লিংকটা শীতল ভাই। ভাইয়া শীতল ভাই ক্লাস শুরু হওয়ার পরে তো লিংক আবার দিছিল। হ্যাঁ, গ্রুপ চেক করলে এখন পাবেন। মানে আপনারা তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোটিস করেন না, এই হলো সমস্যা। গুরুত্বপূর্ণ জিনিসগুলো জি আপনারা ভাইয়া নোটিস করেন। দিয়েছি, ফ্রি গ্রুপে দিয়েছি।
ওকে, তাহলে আজকে ইতি, দেখা হবে কালকে, ভালো থাকবেন।